আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা ইফতার পরবর্তীতে খুব দারুণ একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসের টপিকটা দেখে ক্লাস আমরা সবাই খুঁজি, আশা করি, অনেক গবেষণা করতে চাই যে কোন টপিকটা কত গুরুত্ব দিয়ে পড়বো, কোনটা না পড়লে নয়, কোনটাকে আগে পড়ে তারপরে পরবর্তীগুলোকে গুরুত্ব দিব, বা কোনটাকে কতবার করে পড়বো, এরকম অনেক দ্বিধা, অনেক কনফিউশন আমাদের কাজ করে। আজকের এই নোটের মধ্যে এই ছোট্ট এই মাগরিব পরবর্তী বা ইফতার পরবর্তী এই সেমিনার ক্লাসে আমরা এরকম একটা দারুণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, একটু সবাইকে বলবো একটু শেয়ারটা করে দিতে। আচ্ছা, আমরা শেয়ারটা করে দিই। আবারও বলতেছি, এই লাইভটা শুধু শেয়ার না, আপনি কোন একটা জায়গায় শেয়ার করে সংরক্ষণ করে রাখেন, পরে পরীক্ষা আগে পরে সাজেশন হিসেবে দেখে নেওয়াটা উপকার হবে, সাজেশন হিসেবে দেখে নিতে পারবেন। কি বুঝতে পারলাম? হ্যাঁ, কে কোথেকে দেখছি একটু তাড়াতাড়ি বলেন। আর একটু বলবো, এই যে বাংলা কোন টপিকের সমস্যা বেশি আছে, বাংলা কোন টপিকের জবরদস্ত ক্লাস চান। আমাদের কোর্সে তো নিয়মিত ক্লাস থাকবে, একদম শব্দ টপিক ধরে ধরে ক্লাস থাকবে। আর কোন টপিকের জন্য ফ্রি ক্লাস চান সেটা একটু জানাবেন। আব্দুর রহমান পটুয়াখালী, ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে আলাম ইসলাম, উম্মে বৃষ্টি, জান্নাত ইসলাম, বেকার না বেকের, আচ্ছা বাকের, এখানে আসছে মৌরিন জাহান ময়মনসিংহ থেকে। ঠিক আছে, অনেক জায়গা থেকে, ঠিক আছে, অনেক জায়গা থেকে আমরা অনেককে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে শেয়ার করে দিলাম, শেয়ার করে দেন দ্রুত ভাইয়া, শেয়ার করে দেন। এমন একটা দারুণ টপিক, এমন দারুণ একটা ক্লাস। আহ ঠিক আছে, আমাদের এখানে উম্মে বৃষ্টি, সুইটি রয়, অনেকদিন পর আপনার ক্লাস পেলাম, অনেকদিন পর। আচ্ছা, এখন পাবেন, নিয়মিত পাবেন, অনেক কারণ রোজা বিষয় থাকে অনেক, তারপরেও কিন্তু ক্লাস তো পাচ্ছেন, সাইদুল স্যারের পেজে থেকে ক্লাস তো নিয়মিত পাচ্ছেন। আমার ক্লাস না হোক, আমি আসলে রেকর্ড ক্লাস তৈরি করতেছি, সেই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। একটা টপ নচ, এবং হচ্ছে মানুষ অনেক স্বপ্ন দেখে না, এরকম আশা করে এরকম যে একটা ক্লাস থাকতো, একটা বইয়ের মধ্যে কতগুলো টপিক রয়েছে, প্রতিটা টপিকের প্রতিটা বাক্য, প্রতিটা লাইন আগে একটা পূর্ণ নোট থাকবে, সেই নোটের প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে ভিডিও থাকবে, বুঝিয়ে দিবে, সেইটার শেষে প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসের পর আমি করার পর আমি কত পাচ্ছি, কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য ক্লাস, এরকম করে যে দারুণ একটা সিগমেন্ট ভাগ করা যদি কিছু থাকতো, তো আমরা সেটা নিয়ে হাজির হচ্ছি। বারহাট্টা নেত্রকোনা থেকে হামিম মিয়া চলে আসছেন এখানে। আব্দুল ফ্রি ক্লাস চলছে, হ্যাঁ এটা ফ্রি ক্লাস তো নিয়মিত চলতে থাকবে, কিন্তু আমাদের কোর্সও কিন্তু রয়েছে। 60টা শেয়ার ডাউন করছে রোকসানা আক্তার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিবন্ধনের জন্য বাংলা কোন টপিক কত গুরুত্বপূর্ণ, আমি স্লাইড তো দেখাবো, নোট দেখানোর আগে আপনারা নিজেরাই গেস করেন তো, বলেন আপনার দেখায় কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কিংবা কোন টপিক থেকে প্রশ্ন কম আসে কিন্তু আসলে পরে পারেন না। ঠিক আছে, এই সবগুলো জিনিসই বলে দেন। আল আমিন হোসেন, অনেকদিন পর হতে পারে বোধহয় না। ফরিদা আক্তার মিতু, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা রহিম, মারুফা খাতুন। আচ্ছা, আমি কি ক্লাসটা শুরু করে দিব? আমি আর 2টা সময় দিব, প্লিজ সবাই কি করবে, শেয়ার করে দেন, শেয়ার করে আরো অনেককে এঙ্গেজিং হওয়ার সুযোগটা করে দেন। ইফতারের পরবর্তীতে শুয়ে শুয়ে বসে বসে ক্লাসটা করতে পারবেন, কোনো খাতা কলম কিছু লাগবে না। আমাদের এই স্লাইডটা সংগ্রহ করে নেবেন, বা যার সাথে স্ক্রিনশট রাখবেন, শেয়ার করে এই সেভ করে রাখবেন, কারণ একটা সাজেশন ক্লাস। সাজেশন বলতে আমরা বুঝবো যে যারা সাজেশন বানায় তারা সাজেশন কিভাবে বুঝতে পারে, মানে সাজেশন তারা বানায় কিভাবে, বুঝে কিভাবে, যে কোত্থেকে স্টুডেন্ট বলে এখান থেকে প্রশ্ন আসবেই, এগুলো তারা গেস করে কিভাবে, এটা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এটা তৈরি হয়। তো সেই আলোকেই কিন্তু আমরা এরকম একটা কোর্স নিয়ে আসলি, ভর্তি হয়েছি বাংলা বিষয়টা সুন্দর করে আপনার থেকে ক্লিয়ার করবো, কিন্তু আপনি ক্লাস এই জানেন, এই ভাই ক্লাস পেড ক্লাস নিবো ইনশাল্লাহ, এই তো আমরা কেন, আরো সাবজেক্ট সে তো বুঝাচ্ছে, আমরাও বুঝাবো, এখন থেকে নিয়মিত পাবেন ভাইয়া। তারপর সমাস কঠিন লাগে এমনি, এটাকে নুসরাইত ইসলাম, সমাজ কঠিন লাগে, সমাজ আর কঠিন লাগবে না। আমাদের সমাজের রেকর্ড ক্লাস দেখে নিবেন, দেখলে বুঝবেন যে সমাজটা কিন্তু আসলে আর কঠিন লাগার কিছু নেই। আমরা সেগমেন্ট ভাগ করে 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 আলোচনা করেছি, প্রথম বুঝিয়েছি সমাজটা কি, তারপরে বুঝিয়েছি কোন টপিক কয়টা পারলে পরে আপনি খুব অল্প সময়েই
সমাজটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। কোনগুলো সহজ, কোনগুলো কঠিন, সহজগুলো আগে আয়ত্তে আনার পরে তারপর হচ্ছে কঠিনগুলো আমরা এরকম করে ভাগ ভাগ করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তারপর শেয়ার ডান। কারো এখান থেকে প্রশ্ন আসেই স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক অনেক কিছু বললেন। আমি হ্যাঁ এই তো ঠিক আছে, আমি একেবারে আলোচনা শুরু করে দিচ্ছি। আমি আলোচনা করে দিচ্ছি। দেখেন আমাদের যে টপিক আসে, হ্যাঁ আমাদের যে টপিক আসবে সে টপিকগুলো কি? সাহিত্য এবং হচ্ছে ব্যাকরণ। দেখেন সাহিত্য টপিকটা যদি আমরা তাকাই, সাহিত্য টপিকের মধ্যে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আছে হচ্ছে এই যে আধুনিক যুগ। ঠিক আছে? ওকে, আধুনিক যুগটা অনেক বড়। ঠিক আছে, আধুনিক যুগের পর হালকা একটু রিটেন কিছু আছে, এটা আপনাদের লাগবে না, নিবন্ধন এটা লাগে না, কিন্তু এই যে এই পর্যন্ত যেটা সেই টপিকগুলো লাগবে, যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং মধ্যযুগের মধ্যে কয়টা টপিক রয়েছে। প্রাচীন যুগে তো একটাই, চর্যাপদ। ঠিক আছে, আমরা আমাদের যে কোর্স প্ল্যান এরকম করে সাজিয়েছি, প্রতিটা টপিক ধরে 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 আলোচনা হবে। মোর্চে সাহিত্যগুলো কি, সেইগুলো মনে রাখা যায় কিভাবে, সেখান থেকে পোস্ট এসেছে কিভাবে, সেই পোস্টগুলো পারার জন্য মনে রাখার কৌশলগুলো, টেকনিকগুলো কি কি, এইভাবে করে আলোচনা করেছি। অর্থাৎ আমাকে যে ক্লাসে দেখেন না, কারণ হচ্ছে আমি বলা যেতে পারে ওই যে তপস্যা করতেছি বা ধ্যানে রয়েছি, একটা টপিক ধরে ধরে এরকম গবেষণা করে করে আমরা একটা এমন একটা কোর্স আনতে চাচ্ছি যেটা বাংলাদেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। আপনারা বলেন এই টপিকগুলোর মধ্যে কোন টপিকটা আপনার কাছে কঠিন লাগে, কোন টপিকটা একটু এই যে কি বলবো একটা দুর্বোধ্য, বা মনে হয় যে এই টপিকটার কিছুতে মাথায় ঢুকে না, এরকম টপিকের নাম কিন্তু বলবেন। ঠিক আছে, দেখে থাকি, দেখেন কি কি আছে। প্রাচীন যুগে আছে চর্যাপদ, চর্যাপদের বাইরে কিন্তু প্রাচীন যুগে আর কিছুই নেই। মধ্যযুগের কথা যদি বলি, মধ্যযুগ আসলে প্রাচীন যুগে আর কিছু যদি থেকেও থাকে আমরা আর পাইনি, কারণ প্রাচীন যুগে তো কিন্তু সংরক্ষণ করা হয়নি, আসছিল কিনা সেটাও জানি না। এই চর্যাপদ যে ছিল সেটাও তো বলতে পারি না। এটা 1909 এসে ওই হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে আবিষ্কার না করলে এটাও আমরা জানতাম না যে আমাদের প্রাচীন যুগে আসলেই কোন নিদর্শন ছিল কিনা। তাহলে সেই হিসাবে হতে পারে প্রাচীন যুগে আরো নিদর্শন আছে, আমরা জানি না। কিন্তু যাই হোক, যেহেতু একটা আবিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের পড়ার ইয়াটা এই পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে। চর্যাপদের মধ্যে কবিরা কি, চর্যাপদের বাক্যগুলোর অর্থটা কি, এর ভাষাটা কেমন, আবিষ্কারটা কখন হয়েছে, এরকম সিলি কয়েকটা জিনিস পড়লেই আপনার হচ্ছে প্রাচীন যুগ শেষ। আর প্রাচীন যুগ তো একটু কোশ্চেন থাকেই। এরপর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগতে প্রশ্ন একটু বেশি থাকে। অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ যুগ, বৈষ্ণব, মঙ্গল কাব্য, জীবনী কাব্য, মর্সিয়া, নাচ সাহিত্য, অনুবাদ, রোমান্টিক, মানে রোমান্টিক, এরপর হচ্ছে লোক সাহিত্য, পুঁথি সাহিত্য। সবগুলোকে যদি হালকা করে আলোচনা করি জিনিসটার মধ্যে কি আসলে আছে। দেখেন প্রাচীন যুগ শেষ, মধ্যযুগ। মধ্যযুগে মানুষ সাহিত্য রচনা করেছে ধর্মের কারণে, কোনো একটা স্বার্থকে কেন্দ্র করে। সে তার ধর্মটাকে হাইলাইট করতে চেয়েছে, তার তার ধর্মটাকে সবার সামনে হ্যাঁ এই মাদ্রাসার জন্য এগুলোই হবে। আচ্ছা, তারপরে দেখি এই দেখেন অন্ধকার যুগ। অন্ধকার যুগে না কোনো কিছুই পাওয়া যায়নি, মানে অন্ধকার যুগ এই জন্য বলে এখানে কেউ সাহিত্য রচনা করে নাই। অর্থাৎ 150টা বছর অন্ধকারের মধ্যে ছিল, বাংলা সাহিত্য নিয়ে কেউ সে সময় চর্চা টর্চা করে নেই। ওই রাজ মারামারি, কাটাকাটি, রাজ দখল দাখিল নিয়েই ব্যস্ত ছিল, সাহিত্য রচনা করবে কেন। তারপরও এই সময় কয়েকটা শূন্য পুরাণ, তারপরে শেখ শুভদয়া, এরকম কয়েকটা কি বলে এই এরকম কয়েকটা কি বলে এটাকে উপসাহিত্য নিদর্শন আমরা পেয়ে থাকি। শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে একদম ধর্ম প্রচার করতে এসেছে, তার ধর্মটাকে প্রচার করতে গিয়ে অনেক কিছু লেখা হয়েছে। বৈষ্ণব পদাবলী, এটাও বিষ্ণু ধর্মকে হাইলাইট করতে গিয়ে অনেকগুলো সাহিত্য লেখা হয়েছে। মঙ্গল কাব্য, তা মঙ্গল কাব্য হচ্ছে বিভিন্ন দেব দেবীদেরকে কাছ থেকে মানুষ মঙ্গল কামনা করত। তারপর হচ্ছে জীবনী সাহিত্য, বিভিন্ন যখন হিন্দুরা মঙ্গল কাব্য লেখে, হিন্দুরা বৈষ্ণব পদমে লেখে, মুসলমানরাও চিন্তা করলো আমাদেরও তো, আমাদের বীর পুরুষ রয়েছে, তাদেরও তো জীবনী লেখা দরকার, তাদের জীবন গাথা বলেও আমার ধর্মর এই মানে মানে কি বলে মহামান্যতা, এটা সবার সামনে তুলে ধরা দরকার। তখন জীবনী সাহিত্য আসলো। আসলো মর্সিয়া। মর্সিয়া হচ্ছে এই শোক সাহিত্য, আমাদের ধর্মের যে কতটা করুণ, যেমন কারবালার ইতিহাস, এগুলো হচ্ছে মর্সিয়া সাহিত্য। নাচ সাহিত্য কি, না হাম নাচ শুনছি না, নাচ সাহিত্য হচ্ছে এরকম প্রশংসা করে কিছু লেখা। এরপরে দেখেন অনুবাদ সাহিত্য, এটা কি, এটা হচ্ছে ধার করা সাহিত্য, মানে আমাদের তো নাই, নিজেরা কাঙ্গাল, নিজেরা গরিব, তাহলে দেখি ইরাক, পারস্য
ইরান ইরাক থেকে আমরা কিছু নিয়ে আসি, কালেক্ট করে তারপর হচ্ছে সেগুলোকে বাংলায় অনুবাদ করে দেই, তাইলে বাংলা সাহিত্যটা সমৃদ্ধ হবে। এই ব্যাপারে অনেক রাজারা ব্যাপক ভূমিকা রাখে। ঠিক আছে, তো এই হচ্ছে অনুবাদ সাহিত্য, রোমান্টিক। এরপর রোমান্টিক ও এইটা আস্তে আস্তে আধুনিক যখন চলে আসছে তখন মানুষ রোমান্টিজমে ঢুকছে এবং দেখছে হালকা একটু সাহিত্যের মধ্যে একটু রস দিয়ে দিলে বই তো ভালো কাটতি হয়, মানুষ তো এগুলো ভালোই পড়ে। তো এই যে তারপর থেকে কিন্তু এগুলো চলে আসছে রোমান্টিক পূর্ণবিবক্ষান, ঠিক না? মুভির মধ্যে যেমন হালকা একটু আইটিং গান থাকলে বাস মুভি হিট, এরকম। তো তখন আসছে যে হালকা একটু রোমান্টিক সাহিত্য। এরপর আসছে লোক সাহিত্য। লোক সাহিত্যটা কি? এটার কোনো ধারক নাই, এটা কোনো লেখক নাই, এটা মানুষের মুখে মুখে বলতে বলতে প্রবাদ প্রবচন ছড়া আমরা খেলতে গেলে পরে যে গদগুলো বাঁধি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে লোক সাহিত্য। সর্বশেষ হচ্ছে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যটা কি? ওই আগের দিনে দেখবেন ওই যে জলসার মধ্যে সন্ধ্যার পর আসর করে কিরকম টানে টানে একটা ছিল কমলা সুন্দরী লম্বা মাথার চুল, কমলা সুন্দরী রাবণ ঠাকুরকে বিয়া করে করিয়াছিল ভুল, এরকম সুরে সুরে যে মিলে পড়ে, এগুলো হচ্ছে পুঁথি সাহিত্য। তাহলে আমরা বুঝতে পারলাম মধ্যযুগের গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ইম্পর্টেন্ট তো ভাই সবগুলোই, কোনটা বাদ দেওয়া যায় না। এখন আমি দেখাবো সামনে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু কতটুকু ইম্পর্টেন্ট এটা বুঝলে যেটা লাভ হয়, আপনি পড়ার মধ্যে কোথায় ঠিক কতটুকু গভীরতা দিবেন এটা বুঝতে পারবেন। দেখা গেল আপনি কম গুরুত্বপূর্ণ জিনিস কয়েকবার করে পড়ছেন এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস এখনো পড়াই হয়নি, এরকমটা যাতে না হয় এই জন্যই কিন্তু আমাদের এইভাবে করে আলোচনা করা, এইভাবে করে প্ল্যান করা। এবার দেখেন আধুনিক যুগে কি, আধুনিক যুগের আলোচনা অনেক বেশি, দেখছেন কতগুলো টপিক আধুনিক যুগে, অনেক কিছু। তারপর আমি আলোচনা করব আধুনিক যুগের টপিকগুলো আসলে কি। যেমন দেখেন আধুনিক যুগের উন্মেষ পর্ব। উন্মেষ পর্ব মানে আধুনিক যুগ তো শুরু হয়েছিল ইংরেজদের হাত ধরে, সেই ইংরেজদের সময় উন্মেষ পর্বে কি কি বই পুস্তক লেখা হইলো, উন্মেষ পর্বের মধ্যে আমাদের অবদান রেখেছিল কি কি, কোন কোন কলেজ ছিল, কোন কোন বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, ছাপাখানা, পত্রিকা। অর্থাৎ আমাদের আধুনিক যুগটা বিকশিত হয়ে যাওয়ার, মধ্যযুগে এত লেখালেখি হয় না, কিন্তু আধুনিক যুগে আসার পরে মানুষের মধ্যে এই যে সাহিত্য চর্চার আমেজটা যে বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার পর্বে উন্মেষ পর্বে কাদের কেমন অবদান, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। ফোর্ড উইলিয়াম, তারপর হচ্ছে এরকম ব্যক্তিদের নাম আসে। পত্র পত্রিকা, কারণ পত্র পত্রিকার মাধ্যমে হাত ধরেই আমাদের সাহিত্য বিকশিত হয়েছে। একজন কবি তার পত্রিকাটা কবিতা দিয়েছে, এটা ছাপা হয়েছে, তার আগ্রহ বেড়েছে, মানুষ জেনেছে, এভাবে করে সাহিত্যের বিকাশ হয়েছে পত্র পত্রিকার মাধ্যমে। পত্র পত্রিকার মাধ্যমে অনেক চিন্তার বুনট হয়েছে। আচ্ছা হ্যাঁ, অনেক চিন্তার বুনট হয়েছে, অনেক চিন্তার। আমাদের কোর্স করলে পরে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা সেখানে এমন করে পিডিএফ এর মধ্যে নোট করে করে পড়ায় দিব। সেই নোটটা বুঝবেন যে আসলে কত গবেষণা করে লেখা, কত চিন্তা ফিকিরের পরে অবদান, তখন বুঝবেন যে আসলে এই নোটগুলো পড়লেই তো আমার পড়াটা সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং আমাদের নোটগুলো খুব কাজে দিবে। এবার সমিতি, সমাজ, সোসাইটি, অনেক বেশ কিছু সমাজ সোসাইটি ছিল যারা ব্যাপক অবদান রেখেছে আমাদের এই কি বলবো, আমাদের এই যে এই বাংলা ভাষার। যেমন ধরেন বুদ্ধির মুক্তি আন্দোলন, তারপর হচ্ছে মাঝখানে পঞ্চপাণ্ডব, এরপরে হচ্ছে এরকম যে নানা রকম সংগঠন যারা সাহিত্য বিকাশের ক্ষেত্রে অবদান রাখে। তো তমুদ্দিন মজলিস। এবার আসেন কবিতা, কাব্যগ্রন্থ, মহাকাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, রম্য রচনা, ভ্রমণকারী, রসুল, ছোট গল্প, এইগুলো হচ্ছে সেগমেন্ট। সাহিত্যের কত ধরন হতে পারে, সাহিত্যের মধ্যে ধরন হতে পারে কবিতা। আচ্ছা কবিতা সবার আদিতে দিছে কেন? কারণ কবিতা দিয়ে আমাদের সাহিত্য চর্চার শুরু। আমাদের মধ্যযুগে শুধু চলতো কবিতাই চলতো, আর কিছু না। তারপরে সেনা আস্তে আস্তে আরো জিনিস এসেছে, কাব্যগ্রন্থ আর কবিতা প্রায় একই জিনিস। এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, নিচের এই কবিতাটা কার রচিত? ঠিক আছে, একটা কবিতার উদ্যোগ দিয়ে বলবে যে এটা কার রচিত, কার লেখা, তো সেটা আমাদের বলতে হবে, এরকম প্রশ্ন আসবে। কাব্যগ্রন্থ, এটাও কি শেষের কবিতা, এটা কার লেখা, কার কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের বিষয় কি, এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল, এমন ধরনের প্রশ্ন আসবে। মহাকাব্যটা কি? আচ্ছা বলেন তো, এই যে এমন ধরনের প্রশ্ন আসবে সেটা তো ভাই আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু যদি একটা গবেষণা করে কোন কোয়েশ্চেন গুলো বেশি আসে, কোনটা কম আসে, কোনগুলো পড়তেই হবে, কিভাবে করে এমন শখ করা যে এই ক্যাটাগরির যেগুলো আছে সেগুলো পড়লে ওই এক্স পড়ায় ওই ক্যাটাগরির সবগুলো পড়া হয়ে যায়, এমন একটা গবেষণামূলক নোট আপনাদের সামনে থাকে, কত ভালো হয় না? তো আমরা কিন্তু সেভাবে হাজির হব। হ্যাঁ আচ্ছা, এখানে লাভলি দাস, শ্রিয়া, হ্যাঁ আপনারা আপনাদের সাথে শেয়ার করেন, যে যে তথ্যগুলো জানে সেই তথ্যগুলো শেয়ার করবেন, বলবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এই যে উপন্যাস, প্রশ্ন আসবে এই শেষ কবিতা উপন্যাসটি কার লেখা,
বা এরকম প্রশ্ন আসবে, নিচের কোনটি উপন্যাস এরকম আসবে, নাটক, প্রবন্ধ, রম্যরচনা। আচ্ছা দেখেন, এই যে নাটক, এখন বাংলা সাহিত্যে নাটক কি কম লেখা হয়েছে? হাজার হাজার নাটক লেখা হয়ে গেছে, বললে যে লক্ষ্য হতে পারে, কিন্তু এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝবেন কিভাবে? দেখেন, বুঝার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেই নাটকটার দ্বারা সমাজের মধ্যে ইম্প্যাক্ট কতটুকু পড়েছে। যেমন নীল দর্পণ, এটা এই নীল দর্পণটা কেন, নাটকটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? এই নাটকটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছে কাহিনী হচ্ছে এইটা সমাজের ইম্প্যাক্ট ফেলেছিল, এটা একটা আন্দোলনের গতিপথ বদলে দিয়েছিল, নীল চাষীদের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিল, ইংরেজদের মধ্যে প্রথম আঘাত এনেছিল। এই যে এই একটা নাটক দিয়ে যে একটা পুরো সমাজের একটা মতো বাদ তৈরি করা যায়, পুরো সমাজকে জাগিয়ে তোলা যায়, এই কুমারটার জন্য এটা নাটক গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এইগুলো আপনি যদি ইম্প্যাক্টটা জানেন, আপনি যদি এটার প্রেক্ষাপটটা বুঝতে পারেন, তাহলে কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা এটা না পড়ে আমরা নাটকের নাম পড়ি, নাটকের লেখকের নাম পড়ি, নাটকের লেখকের নাম পড়ি, অর্থাৎ ভুল এতে পড়াশোনা করি। ভুল এতে পড়াশোনা করার ফলেই কিন্তু আমরা আগাতে পারছি না, আর খালি দৌড় দিয়েছি ভাগ্যকে, আর বলতেছে আমার হচ্ছে না, অথচ আপনাতে কম পড়ে কিন্তু কার হয়ে যাচ্ছে। সুতরাং সঠিক স্ট্র্যাটেজিতে সেটাকে ফলো করবেন, ঠিক আছে? 512 শহীদুল্লাহ, 950 থেকে শহীদুল্লাহ মতে, হ্যাঁ, কি যুগ? মধ্যযুগ, সরি মধ্য না, এটা হচ্ছে প্রাচীন যুগ। ওয়ালাইকুম আসসালাম দেরন স্যার বাংলা। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তারপরে আসেন প্রবন্ধ, যে রম্য রচনা। দেখেন এখানে বেশি প্রশ্ন কিন্তু আসে না। রম্য রচনা থেকে ক্লাস প্রতিদিন হতে থাকবে। এরপর হচ্ছে রম্য রচনা। রম্য রচনাটা কি? একটা মজাদার রচনা। এই রচনা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। এখন প্রশ্ন আসে বলকে বাদ দিয়ে দিবেন? বাদ দিলে তো পুরো বিপদ। যদি চলে আসে কিছু কিছু আসে হালকা করে, সৈয়দ মুস্তফা আলী যে রম্য রচনাগুলো আছে, কারণ কিছু কিছু রম্য রচনা বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের বা আমাদের বাংলা সমাজেরই কি করছে, গতিপথি বদলে দিয়েছিল, এমন কিছু স্যাটায়ার মূলক লেখা। এরপর ভ্রমণ কাহিনী, রাসূল জীবনী, ছোট গল্প। এখন যে রাসূল জীবনী দিয়ে পড়বেন না, এটা কিন্তু এত জেনে পড়তে হবে না, হাতে গোনা কয়েকজন লেখকের বিখ্যাত কিছু লেখা আছে, সেগুলো পড়লেই হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দুইটা, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, ঠিক আছে? নতুন করে মনে হয় 24-এর আন্দোলনের তো গ্রন্থ এখনো বেশিটা বাইরে নেই, বের হলে সামনে সেগুলো যুক্ত হয়ে যাবে। যাক, যুক্ত হোক, সেগুলো যুক্ত হওয়া দরকার আছে। আচ্ছা, পুরস্কার প্রাপ্ত গ্রন্থ কোন কোন বইয়ের জন্য কে কোন পুরস্কার পেয়েছিল, এরপর উৎসর্গিত গ্রন্থ, এটা গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে রাখেন খুব বেশি বেশি করে। সামনে আসবো আমি এগুলো নিয়ে আলোচনা করব, যে উৎসর্গিত গ্রন্থ, কোন গ্রন্থটা কে কাকে উৎসর্গ করেছিল, এগুলো মনে রাখারও কিন্তু দারুণ দারুণ টেকনিক আজকে রয়েছে, ঠিক আছে? আজকে রাতে, হ্যাঁ আজকে রাতে ক্লাস আছে, ইয়ার পর তারাবির পরে আর একটা ক্লাস আছে। এরপরে চরিত্র, উপজীব। আচ্ছা, উপজীব বুঝেন? উপজীব মানে হচ্ছে কোন বইটা কি উদ্দেশ্যে লেখা, কোনটা ভাষা আন্দোলনকে উপজীব করে লেখা, কোনটা হচ্ছে 1900 গণভ্যুত্থান করে লেখা, কোনটা নারী জাতির উন্নতির জন্য লেখা, কোনটা হচ্ছে ধর্মীয় প্রেক্ষাপট থেকে লেখা, কোনটা হচ্ছে গ্রাম্য পটভূমি থেকে লেখা, কোনটা একটা আঞ্চলিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে লেখা, এরকম উপজীবটা প্রশ্ন আসবে। এরপর বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস, প্রথম নাটক, প্রথম ব্যক্তি, প্রথম লেখক, প্রথম জ্যোতিচিহ্ন, এরকম কোন যত প্রথম আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, ক্লাস হবে একেবারে পংক্তি, উদ্ধৃতি, উদ্ভিদ, ঠিক আছে? আমরা এগুলো বুঝতে পারলাম তো, এই ধরনের প্রশ্ন আসে। এবার সাজেশনটা দেখেন, এই যে সাজেশন দেখেন, এটা প্রাচীন আর মধ্যযুগের মধ্যে কোনটা কেমন আসে। দেখেন, চর্যাপদ, এটা তো ভাগে একটা পড়ে গেছে, তার ভাগে তার কেউ নাই, সুতরাং 10 থেকে 15% কোয়েশ্চেন আসে, এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আর তো কিছু নাই। প্রশ্ন আসলে 1 থেকে 2টা এখান থেকে আসবে, সুতরাং এটা বাদ দেওয়া যাবে না, রেখে দিয়ে একটু পরে এটা রাখবেন। এরপর দেখেন কি কি, ওই আবিষ্কার কবে হয়েছিল, পদ সংখ্যা কয়টি, 51টি পদ সংখ্যা রয়েছে, কবি রয়েছে কয়জন, 23 জন। এর ভাষাটা কি, এটা আলো আধারীর ভাষা, সান্ধ্য ভাষা, মাত্রবিদ ছন্দে রচিত, এমন কিছু হয়ে গেল। এরপর হচ্ছে বৈষ্ণব পদ, এবার মধ্য শেষ, প্রাচীন যুগ শেষ। মধ্যযুগের মধ্যে বৈষ্ণব পদাবলী আর শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে 8 থেকে 5% কোশ্চেন হয়। ওই বিদ্যাপতি, চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস থেকে একটা প্রশ্ন প্রায় কি থাকে, ঘুরে ফিরে এই কয়টা পড়লে আপনি একটা কিছু কমন পাবেন। তাহলে এই কয়টার পড়বেন হচ্ছে এমন ভাবে যাতে এখান থেকে ভুল না হয়, আপনি পড়লে আপনি পারেন, আপনি এটা একদম ওই জ্ঞানমূলকের মতন করে পড়বেন, এটাকে পারলে মুখস্থ বা লিখে টাইপের পড়বেন। আর বাকি এর বাইরে যেগুলো আছে, ধরেন বেহুলা, এবারে অন্নদা মঙ্গল, আরো যেগুলো আছে, সেগুলোকে পড়বেন হচ্ছে ধারণা ভিত্তিক। পড়লাম, মন থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে নাই। কিন্তু এই যে বিদ্যাপতি, চণ্ডীদাস আর বড়ু চণ্ডীদাস, এইটাকে মন রাখবেন যে এইটাকে সারা সারা করে পড়লে হবে না,
যে একটু স্যারা দিলাম, পড়লাম, মনে থাকলো থাকলো, না থাকে না। এটা এমন ভাবে পড়লেন যে এইটা যদি না পারে তাহলে আমার চান্স হবে কিভাবে। তো এইরকম করে পড়তে হবে। মঙ্গল কাব্য, এই যে মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর এবং মনসা মঙ্গল, এ থেকে একটা। আরো আছে মনসা চণ্ডীমঙ্গল, অন্নদা মঙ্গল, না অন্নদা মঙ্গল বেশি একটা গুরুত্বপূর্ণ না। তাহলে এই কটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মনেও কিন্তু খুব সুন্দর করে রাখা যায়। এই যে ভারতচন্দ্র রায়গুণাকর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বাক্যটা কে বলেছিল? মন দেখেন কত সহজ। এই যে ভারতের এই ভার ত নিলে কি হয়? ভাত। আর আমার সন্তান থাকে দুধে ভাতে, এই দেখেন ভাত লিখতো কিন্তু তাই হচ্ছে। তাহলে এই কথাটা কে বলেছিল? বলেছিল ভারতচন্দ্র রায়গুণাকর। আছে, দেখছেন মনে রাখার কি কৌশল আছে? আসলে প্রতিটা জিনিসই মনে রাখার কৌশল আছে। এই কৌশল কিন্তু আপনারাও যে পারেন না এমন, আপনারাও পারেন। এখন এত সাবজেক্ট নিয়ে গবেষণা করার, এত সাবজেক্টে নোট করার সময় আপনারা না থাকার কারণে হতে পারতেছে না। না হলে এরকম থেকে দারুণ দারুণ নোট আপনারাও বের করে ফেলাতে পারেন, এর চেয়ে দারুণ দারুণ লেকচার আপনারাও দিতে পারবেন, তাই না? খুব তো পার্থক্য আপনাদের মধ্যে আমাদের মধ্যে নাই, তাই না? কিন্তু আমরা হচ্ছে এক সাবজেক্ট নিয়ে কাজ যেহেতু করতেছি, এই জন্য গবেষণা করে আপনাদের সামনে এমন বিষয়গুলো উপস্থাপন করতে পারি। অনুবাদ সাহিত্য 1-2%, ওই রামায়ণ মহাভারত আর আলাওয়ার অনুবাদ করবো এতটুকুই, তাও আলাওয়াল না, এই দুইটাই রামায়ণ আর মহাভারত। রোমান্টিক প্রণয় খানের ক্ষেত্রে মর্সিয়া, শাহ মোহাম্মদ সগির, নাজিউদ্দিন বাহরাম খান থেকে, এই যে অনুবাদ সাহিত্য থেকে এইটুকি। আর মাঝে মাঝে সবগুলা মিলে, তার মানে এগুলো কি আলোচনা খুব কম। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের কি পড়তে হবে। প্রাচীন যুগের তো মর্যাদাবোধ পড়তেই হবে, আর মধ্যযুগের খালি বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তনটা পড়ে এইটা আয়ত্তে এনে তারপর সামনে আগান, ঠিক আছে? তারপর বাকিগুলো ধারণা ভিত্তি করে নেন। আসলে সময় যতটুকু থাকে তার উপর গুছিয়ে তারপর চিন্তাটা করতে হয়। আমি জানি আপনি যখন ইয়াতে যান, বুফে যান, রেস্টুরেন্টে যান, আপনি জানেন আপনি সবই খাইতে মন চায়, সবই খাইতে হবে, কিন্তু সবই কি খাওয়া কি আসলে সম্ভব? আমি বলবো যে বইয়ের মধ্যে যতগুলো লাইন, যতটা বাক্য, যতটা বর্ণ, যতটা হরফ আছে সব পড়ে ফেলবেন, কিন্তু সব তো বললে তো হয় না। কতগুলো বই পড়তে হয়, কতগুলো টপিক পড়তে হবে, পড়লে আবার ভুলে যাই। এই জন্যই পড়তে হবে কৌশল করে, পড়তে হবে এরকম সাজেশন জেনে, করতে হবে কোন টপিক গুরুত্বপূর্ণ, সেই টপিকের আন্ডারে যে কোন কোন সাব টপিক গুলো রয়েছে সেগুলো কত গুরুত্বপূর্ণ। আর আমি একটা জিনিস গুরুত্ব দিই, সেটা হচ্ছে টপিককে হাইলাইট না করে টপিকের ভিতরে যে সাব টপিক আছে সেটাকে হাইলাইট করে, এতে আপনি উপকৃত বেশি হবেন। বুঝতে পারিনি বোধ হয়। ধরেন আপনি একটা টপিক বলেন যে দূর কারক পড়বই না, কারক এটা পারি না, বুঝি না, এটা পড়বই না, এটা না করবে কারক পড়েন। কারকের মধ্যে ধরেন কারক আছে 6 প্রকার, আপনি 2 প্রকার বুঝেন না, বা 4 প্রকার তো বুঝেন, ওই 4 প্রকারটা পড়ে ফেলেন, এতে আপনার বেশি উপকার হবে। আপনি যদি কঠিন 2টা থেকে না আসে সহজে আপনি পেরে যাবেন, কিন্তু যদি আপনি যদি নাই পড়লেন পুরো টপিকটাই, তাহলে সহজ যে আসছিল এইটুক বোঝার ক্ষমতা আপনার হবে না। এই জন্য কোন টপিক বাদ দিবেন না, টপিকের ভিতরে কোন টপিক বাদ দেন। তবে প্রতি টপিকটা রিডিং হলে পড়বেন। আমরা এই জন্য টপিকের ভিতরের সাজেশন আমাদের মূল কোর্সে। আচ্ছা, এর একটা প্রশ্ন, পড়া তো মনেই থাকে না। আমি তো পড়া মনে রাখার চেষ্টাও করি না, ঠিক আছে? এখন আপনি আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন উত্তর দিব, আপনি আমাকে দেখেন দেখেন আমার আমার স্টাইলটা। আপনি আমাকে কোনো একটা প্রশ্ন করবেন যে ধরেন শেখ শুভোদয়া কে লিখেছে, এই প্রশ্ন উত্তর আমি পারবো না, কিন্তু আমাকে 4টা অপশন দেন, তারপর আমি পারবো। কিভাবে না, এটা কিভাবে সম্ভব হইলো? আমি পড়ছি এরকম করে, আমি পড়ি এরকম করে, আমার মাথায় রাখার দরকারটা কি? মাথায় কি আলমারি হাবি যাবে কাপড় দিয়ে ভরে রাখবো? আমি রাখতে চাই না। আমি হচ্ছে বুঝার চেষ্টা করি, কৌশলটা আয়ত্ত করি, কেন এটা, এই তার সাথে এইটার সাথে লিঙ্ক আপটা কি, কিভাবে মনে রাখা যায়, এইটা করার কারণে মনে কিন্তু থাকে। এই জন্য আপনি যখন অপশন দেন তখন আমি অপশনের মধ্যে কাটাকাটি খেলি, অপশনের মধ্যে জানি এটা তো এটা হবে, এই তো সেটা হবে, এটা এটা হবে না, এই দুটা হতে পারে। তারপরে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, ভুল হলে খুব সামান্য, তাও কি আপনার তুলনায় ভুলের হারটা কম হবে। এই তো এই কৌশলটা অবলম্বন করেন। পড়া মনে থাকে না, মনে রাখার চেষ্টা করেন না, আমার পড়া মনে থাকে না, এরপর আমি এই জিনিসটা বাদই দিছি, বুঝতে পারছেন? কিন্তু এই যে আমি যেটা বাদ দিচ্ছি, আমার যে পড়া মনে থাকে, এই কৌশলটা আপনি জানেন, মানে এই যে গোপন সিক্রেট থেকে আপনি এটা আপনি তো জানেন না, ঠিক আছে? তো হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, যে পড়া আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ঠিক আপনাদের মতনই, বুঝতে পারছেন? তো যে কি আমাদের মদিনা ঠাকুরের কাজী নজরুল থেকে প্রায় 20-25% কোশ্চেন আসবে, এই দুজন থেকে 1-2টা কোশ্চেন থাকবেই থাকবে। এই দুজন থেকে কোশ্চেন যদি না হয় ওটা কোনো কোশ্চেন না, কোশ্চেন থাকবে। সুতরাং কাজী নজরুল আর রবি ঠাকুরকে একেবারে আয়ত্ত করে ফেলবেন, এবং এটা আয়ত্ত করারও কিন্তু অনেক অনেক কৌশল রয়েছে, অনেক অনেক দারুণ দারুণ কৌশল আছে রবি ঠাকুর এবং কাজী নজরুলকে আয়ত্ত করার, বুঝতে পারছেন? এই যে দেখছেন, এই যে এত আলোচনা করে বলতেছি না যে গবেষণা করা, এই যে আমরা কোর্স যে আনতেছি বা করতেছি, করাচ্ছি, সেই কোর্স কিন্তু এই চলতেছে।
আপনারা জাস্ট খালি এই নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যান। লাইভ চলাকালীন অবস্থায় এই টাকা দিয়ে যুক্ত হয়ে 1199 টাকা যুক্ত হয়ে যেতে পারবেন। ঠিক আছে, কম বেশি যতটুকু হোক দ্রুত যুক্ত হয়ে যান। ওকে, তারপর দেখেন মুক্তিযোদ্ধার এখান থেকে কি প্রায় 10 থেকে 15% কোশ্চেন আসে। নাটক, উপন্যাস, চলচ্চিত্র, কবিতা। আরেকটা জিনিস দেখেন, বদলে যাওয়া প্রেক্ষাপট থেকেও কিন্তু কিছু কোশ্চেন আসে। কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, সে যেহেতু কোনো দলের না, সে তখন এই চেতনাটাকে হাইলাইট করবে। যখন আওয়ামী লীগ থাকবে তখন সে মুক্তিযুদ্ধের হাইলাইট করতো। এখন যে আসছে সে একটা চেতনাকে মুছে দেওয়ার চেষ্টাটা করবে। সে উন্নয়ন, সে হচ্ছে পুরাতন, অর্থাৎ বদলে যাওয়া প্রেক্ষাপট কিন্তু কোশ্চেনের একটু কিছুটা ধরনের চেঞ্জ হয়। তো শিক্ষকরা সেই বুঝেই কিন্তু আলোকপাতটা করে। তো এই জন্যই হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে এরকম মনে রাখতে হবে। যেমন যেমন ধরেন আপনারা পারিভাষিক শব্দ, এখন পারিভাষিক শব্দ কি আসবে সেগুলো আমরা বলতে পারি, বুঝি যে এখন বৌদ্ধতা প্রেক্ষাপট অনুযায়ী কোন কোন পারিভাষিক শব্দগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে প্রশ্ন করলো হাবিবুর নাহার, শালগুলো বেশি ভুলে যায়। শালগুলো ভুলে যায়, আমিও তো শালগুলো মনে রাখার চেষ্টা করি না, আমি মনে রাখার চেষ্টা করি এইটার টাইমটা, এই জায়গাটা যখন ঘটেছিল, তার আগে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম একজ্যাক্ট যদি আমার মনে আছে 1908, কিন্তু একজ্যাক্টটা আমি কিন্তু মনে রাখার চেষ্টাটা করি নাই। আমি মনে রাখছি মানিক পদ 1908, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ছোট। 1908 তার মানে হচ্ছে কাজী নজরুল থেকে ও ছোট। 1908 তাইলে হচ্ছে ফরুক আহমদ থেকে বড়। এই যেভাবে করে মনে রেখেছি, তার সাল তো মনে থাকবে। তো সবগুলো কিন্তু মনে রাখার কৌশল আছে। ঠিক আছে, সেই কৌশল টৌশল সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, যুক্ত হন আমাদের কোর্সে। এরকম করে প্রতিটা টপিক নিয়ে আলোচনা হবে। দেখছেন তো, আমরা কিন্তু আগে কি ভেবে চিন্তে বের করে তারপর আলোচনা করতেছি। নোটও থাকবে, হ্যাঁ, প্রতিটা যতগুলো ক্লাস ততগুলো নোট পাবেন একদম। শুধু বাংলা ক্লাস এরকম না, বাংলা কোর্স হবে এমন না। এখানে যুক্ত হলে ভর্তি হলে কিন্তু আপনি একেবারে নিবন্ধনের ফুল কোর্স পাচ্ছেন। এবার দেখেন আধুনিক যুগের উন্মেষ পর্ব, এটা তো আমি বলেছিলাম প্রায় 10 থেকে 15% কোশ্চেন হয়। কি ফোর্ট উইলিয়াম কলেজ, এখানে অধ্যাপক কে ছিলেন, কোন কোন বই প্রকাশিত হয়েছিল, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, মীর মোশাররফ। ওই সময়ের সব হিন্দু লেখকদের মধ্যে একমাত্র মুসলিম লেখক ছিল মীর মোশাররফ। তো আর সেও কি করতো, এই মধুসূদনের কাউন্টার দিত। মধুসূদন যা লিখতো তার একটা মধুসূদন লিখতো হচ্ছে কৃষ্ণকুমারী, তারপরে সে কি লিখতো চন্দ্রকুমারী না কি জানি এরকম, অর্থাৎ সে ওইটার কাউন্টারে কিছুটা লিখে ফেলতো। এরপর পত্রপত্রিকা, পত্রপত্রিকা থেকে 5 থেকে 8% কোশ্চেন হয়। এখন আপনারা পত্রপত্রিকাও যে কত দারুণ একটা ক্লাস নেওয়া যায়। কি করেন, পত্রপত্রিকা আপনারা ধুমায়া সাল মুখস্থ করেন, আর কোনটার কে সম্পাদক সেগুলো মুখস্থ করেন। কোনটার কে সম্পাদক এটা গুরুত্বপূর্ণ না। প্রতিটা পত্রিকার মধ্যে 5টা জিনিস: পত্রিকার নাম, পত্রিকাটা কোন সময়ের, পত্রিকাটার এই লেখক সম্পাদক সাহেব কে, পত্রিকাটা এই যে গুরুত্বপূর্ণ কেন, এরকম করে অনুযায়ী বা এই গুরুত্বপূর্ণ কেন, এই তথ্যটুকু জানলে আপনি নিজে বুঝে ফেলবেন পত্রিকাটা কি মাসিক নাকি সাময়িক। এই যে কি বলে আর সম্পাদক সাহেবকে। ঠিক আছে, এইভাবে করে আমরা সব বুঝতে পারবেন। উপাধি ছদ্মনাম 5%, সেগুলো দারুণ কৌশল মনে রাখা যায়। বিমল ঘোষ, তার নাম হচ্ছে এটা কার উপাধি উদাহরণ, ওই দেখো মাসি, তার ছদ্মনাম হচ্ছে মৌমাসি। এই যে মনে রাখা যায়, বিমল, মলের উপরে মাসি বসে, এরকম করে ছদ্মনাম উপাধি এগুলো সহজে মনে রাখার সিস্টেম আছে। পংক্তি বা উদ্ধৃতি যেমন মনে রাখলাম, দেখুন বললাম যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে বলেছিল, ভারতচন্দ্র রায়গুণাকর। কিভাবে মনে রাখা গেছে, এই যে ভারত ভাত। তো এরকম করে উপন্যাস, নাটক, বিখ্যাত লেখকদের হুমায়ুন আহমেদ, মুনির চৌধুরী প্রমুখ থেকে প্রশ্ন আসে। বাংলা সাহিত্যের প্রথম নাটক উপন্যাস কোনটা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, জীবন, এগুলো থেকে গভীর প্রশ্ন। যাক, এই দেখেন প্রবন্ধ, রম্য, ভ্রম এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তবে গভীর কোশ্চেন আসে না। হ্যাঁ, অনেক ডিপ কোশ্চেন কিন্তু এখান থেকে আসে না। সুতরাং এগুলো তো ডিপ করে পড়ারও কিছু নাই। তাহলে বুঝতে পারতেছেন না, জুম করব। আচ্ছা, আর জুম করলাম না, জুম, ঠিক আছে, আর জুম করলাম না, শুধু বুঝতে তো পারছেন, বুঝা কি যাচ্ছে কিনা। এবার ব্যাকরণের কথা দেখি, ব্যাকরণ টপিক বলেন। ব্যাকরণে কিন্তু অনেক টপিক আছে, টপিক থেকে আবার নাম্বারিং করে বলেন কোন টপিকটা বেশি কঠিন লাগে। আর ইয়া করেন, পেড ক্লাস নেন নাই? যে পেড ক্লাস নিব, হ্যাঁ পেড ক্লাস এই যে এখন থেকে নিব। আচ্ছা, আমি নিব, স্যাররা তো আর রয়েছে। সুতরাং আপনারা হচ্ছে এই কোর্সে যুক্ত হয়ে যান। ঠিক আছে, যারা যারা যুক্ত হবেন, যুক্ত হয়ে পেইড ডান বা পেমেন্ট ডান লিখে একটু কমেন্ট করেন। ঠিক আছে, জন্য ক্লাসটা অনেক বেটার ছিল স্যার, আপনার পর্তুগিজের উপর ক্লাসটা অনেক বেটার ছিল। আচ্ছা ঠিক আছে, ওই ক্লাস ছাড়াও আরো ছন্দের উপর একটা বেটার ক্লাস দিব,
বানানের উপর একটা বেটার ক্লাস নিব, আর আরো টপিকে অনেক বেটার সব ক্লাস নিব। এবার দেখেন, এই দেখেন বাংলার এই যে ধ্বনিতত্ত্ব, এইগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের টপিক। বাংলা ভাষা, ভাষারীতি, ব্যাকরণ, এটা হচ্ছে বাংলা ভাষার জাস্ট শুরুটা। এরপরে আসে ধ্বনি প্রকরণ, যুক্ত ব্যঞ্জন, উচ্চারণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্য, সত্যবিধান এবং বানান। এগুলো কিসের টপিক? এগুলো সব হচ্ছে ধ্বনিতত্ত্বের। শব্দতত্ত্বের মধ্যে অনেক বেশি শব্দের উৎস, অর্থগত অনুসারে, গঠন অনুসারে, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, উচ্চারণ, ধ্বনি, সমাস, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া, তারপর হচ্ছে পদ পরিবর্তন, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, অব্যয়, অনুসর্গ, যোজক। এই যে শব্দত্ব শেষ, আরো আছে শব্দত্ব, আবেগ শব্দ, লিঙ্গ, পুরুষ, বচন, কারক, পদার্থ নির্দেশক, সংঘাত শব্দ, দ্বিরুক্ত শব্দ। টপিকের কিন্তু শেষ নাই। এখন কোন কোন টপিক সাগরের মতন বিশাল, কোন কোন টপিক খুব ছোট্ট, আবার কোন টপিক ছোট কিন্তু আমরা এটাকে পাত্তা দিই না, অথচ সেটাও কিন্তু একদম তুলির আলোকে বুঝে ফেলানো যায়। দ্বিরুক্ত শব্দ, এটা একদম মনে করেন একটা সিলি টপিক, কিন্তু একটা সিলি টপিকেও পড়তে গিয়ে মাথা গোলায় যে কেমনে বুঝবো টপ টপ এটা কি যুগ্মরীতি, এটা কি ধ্বনিদ্বিধা, এটা কি অনুকার, অনুকার চিনে কিভাবে। তো সবগুলারই কি রয়েছে, আলোচনা করার কৌশল রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কি না, পৃথিবী না, স্বপ্নের পৃথিবী। আচ্ছা ঠিক আছে, স্বপ্নের পৃথিবী, ধন্যবাদ। এরপর দেখেন আছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব হচ্ছে ওই বাক্যের প্রকরণ, বাচ্য, উক্তি, জ্যোতি, শুদ্ধিকরণ। বাচ্য পারেন তো না, কিভাবে বিষয়ভিত্তিক কিভাবে প্রিপারেশন নিব সেই ব্যাপারে কিছু যদি বলতেন। এই দেখেন আমি একটা করছি, এরকম প্ল্যানার করছি না, আমার পড়ার সময় আমি যখন পড়তাম এরকম একটা প্ল্যানার করে নিতাম। প্ল্যানার করে টপিকটা পড়েছি, টিক দিতাম, ওখানে ঘর থাকতো, পড়েছি, পরীক্ষা দিয়েছি, নাম্বার পেয়েছি, হয়েছে, কোয়েশ্চেন রয়েছে, এমন করে করে দেখতাম। এরপর টিক দিতাম যে আমার এটা হয়ে গেছে, এটা শুধু পড়ছি, এটা শুধু রিভিশন দিয়েছি, এটার হচ্ছে পরীক্ষা দিয়েছি, এটা পরীক্ষা এত নাম্বার পেয়েছি। এমন করে একটা প্ল্যানার করেন, সেই প্ল্যানারে আপনি দেখতে পারবেন যে আপনার কোনটার প্রিপারেশনটা কেমন হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাতেমা আক্তার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পেড ক্লাস আমাকে দেখবেন এবং অনেক বেশি খুশিও হয়েন। তারপর এই দেখেন ব্যাকরণের টপিকের মধ্যে কোন টপিক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু ইয়া করে দেখাই, জুম করে দেখাই। আচ্ছা, আমরা আমাদের কাজ করতেছি, জুম করে দেখাচ্ছি, আর আপনারা এই ক্লাস করতে করতে কি করবেন, ভর্তির যে কার্যক্রমটা রয়েছে আমাদের, আমরা চাই যে একটা বৃহৎ অংশের স্টুডেন্টরা এই যে গবেষণামূলক ক্লাসের সাথে যুক্ত থাকুক, তারা এই পরীক্ষায় সফল হয়ে যাক, এবং এই সফলতা দিয়েই আমরা পরবর্তী কোর্সগুলোতেও, আমাদের কোর্স ফি কিন্তু খুব বেশি রাখা হয়নি, মাত্র সামান্য। কি কারণে? একটা কারণ যে আমরা এই একটা কোর্সে যদি অনেক অনেক ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারি, অনেক অনেক পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে পরবর্তী কোর্সগুলোতে আমরা আরো ভালো কিছু করতে পারবো। কিন্তু এই কোর্সগুলো একটা মিনিমাম যাতে কন্টিনিউয়াস করা যায়, কন্টিনিউ রাখা যায়, আপনাদের সবগুলো সার্ভিস যাতে ঠিক মতন দেওয়া যায়, তাই তার জন্য এটা করা। স্যার কোর্সে ভর্তি হলে ক্লাস চাই। হ্যাঁ, ক্লাস নিব ভাইয়া, আমি অবশ্যই আপু বা ভাইয়া যারাই বলবো, ভাই আপনার হ্যাঁ ক্লাস আমি নিব। শফিকুল ইসলাম। এবার দেখেন বানানের মধ্যে বানান ও শুদ্ধিকরণ নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। দেখছেন, নিবন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি? বানান আর শুদ্ধিকরণ। বানান আর শুদ্ধিকরণটাকে মিস করেন না। এখন বানান আর শুদ্ধিকরণের জন্য আমাদের নোট কি দেখছি না জানি না, নোটটা দেখাবো না। সেইখানে দেখুন বানানটা কিভাবে করে লিখছি। বানানটার মধ্যে আগে আমরা প্রবলেম বের করেছি, সেই প্রতিটা প্রবলেম ধরে ধরে, ধরেন ই আর রশিয়া দীর্ঘি, এই রশিয়া দীর্ঘি নিয়ে কোন 19টা শব্দ পড়ে ফেললে রশি দীর্ঘি সমস্যা খতম, সেগুলো বের করছি। অনেক সময় গেছে, অনেক শ্রম গেছে, কিন্তু এইটা দেখলে অন্তত আমি এতটুকু বুঝলাম, আপনাদের এতটুকু মেধা আছে, অন্তত দেখলে বুঝে ফেলতে পারবেন যে এরকম একটা নোটের পিছনে কি পরিমাণ শ্রম এবং মেধা এবং ধৈর্য দিতে হয়েছে। ঠিক আছে, অনেক অধ্যর্ষ দিতে হয়েছে। তো এবার সন্ধি, সমাস, দেখেন সমাস থেকে কি এক দুটো প্রশ্ন আসবেই, সন্ধি থেকে কি প্রশ্নটা থাকবেই, এরপর কারক বিয়োগ থেকে এখান তো একটা মাস্ট টপিক, তারপর বাগধারা প্রবাদ থেকে এক দুটা প্রশ্ন নিশ্চিত, এক কথা প্রকাশ থেকে প্রায় প্রশ্ন কমন পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় এমন না, কিন্তু প্রায় কোশ্চেন এটা কমন পাওয়া যায়। সমার্থক আর বিপরীত থেকে নিয়মিত প্রশ্ন থাকে। ধ্বনি ও বর্ণ প্রকরণ যেন একটি প্রশ্ন থাকে। দেখেন আমি কি সাজেছি কোন আলোকে, আপনিও আপনার বইয়ের মধ্যে টপিকগুলো এই নাম্বারিং করে সাজান, তাহলে বুঝবেন কোনটাকে
কত আগে পড়ে ফেলতে হবে। অনেক সময় কি করে পড়া শুরু করেন, পড়াটা শুরু করছেন এমন টপিক দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ, এমন করতে 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 পরীক্ষার আগে দেখা গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকটা ধরাই হয় নাই, পড়াই হয় নাই, বা পড়া হইতেছে এই লামসাম করে। এটা না করে শুরুতেই পড়বেন হচ্ছে এই যে এই ধারাবাহিকতা, যেটা যদি শেষ মুহূর্তে কম পড়াও হয় তাহলে যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটা পড়া হয়। কে তাহলে আপনারা কি আসেন না আমাদের এই গবেষণামূলক কোর্স ক্লাসে বা একদম নিবন্ধনের যেটা ফুল কোর্স সেই কোর্সে আসেন না? যদি থাকেন তাহলে দ্রুত যুক্ত হয়ে যান। আরেকটা কথা জানাই দিই, সেটা হচ্ছে এই যে স্যার অল জব অল অ্যাডমিশন ইংলিশ যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা কিন্তু 750 টাকায় 75টা পূর্বের ক্লাস। ঠিক আছে, তেমন একটা ক্লাসে 10 টাকা করে করলো। আচ্ছা, 75টা ভর্তি হওয়ার সাথে পূর্বের যে 175টা ক্লাস আছে সেটা পেয়ে যাবেন। ভর্তি হইলেও প্রায় 70টার মতো লাইফ তো পাবেন, তার মানে নতুনও পাবেন পুরাতনটাও পাবেন। আর একটা হচ্ছে কি, এই কোর্সে ভর্তি থাকলে স্যার যখন পরবর্তী আর একটা কোর্স ওপেন করবে সেই কোর্সের অ্যাক্সেসও কিন্তু ফ্রি পেয়ে যাবেন। সুতরাং একটা দীর্ঘ মেয়াদের এই আপনার পুরো জবের জার্নিটা, মাত্র ইংলিশে পুরো জবের জার্নিটা স্মুথ হয়ে যেতে পারে মাত্র 750 টাকায়। সুতরাং এমন জিনিস এই রোজা রমজানের দিনে আমরা আগে পূর্বের ক্লাস দিতাম, লার্নিং লাইভ দিতাম, শুধু রোজা উপলক্ষে কিন্তু এই জিনিসটা দিতেছি। সেটা কি কিংবা এই লাইভ উপলক্ষে দিতেছি যে কোন রকম যদি ভর্তি থাকতে পারেন পরবর্তী যে কোর্স হবে সেই কোর্সের অ্যাক্সেস পাবেন। আর কি লাগে? ঠিক আছে, তাহলে রোজার এই রহমত সবার উপর বর্ষিত হোক এই প্রত্যাশায়। ঠিক আছে স্যার, আমার বিষয় বাংলা, বাংলা বিষয়ে কি কি পড়তে হবে একটু বলেন। আপনার বাংলা বিষয় বেশি করে পড়বেন সাহিত্য। ঠিক আছে, যদি বাংলা বিষয় হয়ে থাকে তাহলে আপনি বেশি মনোযোগ দিবেন সাহিত্য। আপনাদের ব্যাকরণ থেকে সাহিত্য থেকে বেশি প্রেসার আসবে, সাহিত্য থেকে বেশি কোশ্চেন আসবে। আচ্ছা, দোয়ারা বাজার থেকে বলছে, ঠিক আছে। তারপরে দেখেন উপসর্গ পদ্ধতিতে কম আসে, পারিবারিক শব্দ থেকে অফিসিয়ালি বা প্রশাসনিক শব্দগুলোই বেশি পড়বেন। আমরা কিন্তু এরকম পারিবারিক শব্দের একটা সুন্দর একটা নোট বানাইছি যে 150টা পারিভাষিক শব্দ এই পরবর্তী বদলে যাওয়া প্রেক্ষাপট অনুযায়ী। কারণ এখন কিন্তু আপনার ওই এক্স রে, রঞ্জন রশ্মি এই পারিভাষিক শব্দ এখন আসবে না। এখন আসবে সমন্বয়ক, এখন আসবে অ্যাটর্নি জেনারেল, এখন আসবে ফাইল। অর্থাৎ প্রেক্ষাপট অনুযায়ী কোন পারিভাষিক শব্দগুলো গুরুত্বপূর্ণ সেইভাবে কিন্তু আসবে। ঠিক আছে, তো আমাদের লাইভ করতে করতে কারা কারা যুক্ত হয়ে গেছেন তারা একটু ডান লিখে দিবেন। আমিও বাংলা, হ্যাঁ, তাহলে ফাতেমা আক্তার, আপনারা যারা বাংলা তারা ভাইয়া বাপুরা কি কোথায় মনোযোগ দিবেন বেশি করে? আপনারা ইয়াতে সাহিত্যতে মনোযোগ বেশি করে দিবেন। হ্যাঁ, ওকে। তারপর ক্রিয়ার কাল, বাচ্য, লিঙ্গ, অলঙ্কার, বাক্যশুদ্ধি এগুলো থেকে একটু কম কম আসে। তাহলে আর কি বলবো, দেখেন আগে যে নিয়োগ হতো একটা দারুণ জিনিস দেখাই। আগে নিয়োগ হতো প্রিলি দিতে হতো, লিখে দিতে হতো, ভাইবা দিতে হতো। তারপর আপনার সার্টিফিকেটের নাম্বার বা সার্টিফিকেটের শো, মেধা তালিকা তালিকা হবে। তারপর হচ্ছে কি গণবিজ্ঞপ্তি আসবে, আপনি সুপারিশ প্রাপ্ত হবেন। ঠিক আছে, এখন কি নিয়োগের সেটা দেখাবো বলেন। আমিও বাংলা, এম রহমান। স্যার, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি কি থেকে এটা থেকে কি কি পড়বো? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে পড়বেন হচ্ছে খেলাফতের রাশেদ আর হচ্ছে উমাইয়া পর্ব। যাক, আমিও আপনাদের এটা নিব তো এই জন্য একটু বলে দিলাম। এই খেলাফতের রাশেদা আর হচ্ছে উমাইয়া পর্ব যেটা আছে, খেলাফতের রাশেদের যে যুদ্ধগুলো আছে সেই যুদ্ধগুলো, এবং হচ্ছে উমাইয়া পর্বের আব্বাসী পর্ব একটু কমই গুরুত্বপূর্ণ, উমাইয়া পর্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং খেলাফতের শেষের অংশ উমাইয়ার শুরুর অংশ। অর্থাৎ খেলাফতের শেষের অংশ কি আলী রানহুর ওই যে উস্টের যুদ্ধ, তারপর হচ্ছে উমাইয়া যুদ্ধের শুরুর অংশ, তাদের যে হাঙ্গামা দাঙ্গা কারবালার ইতিহাস, এই অংশটা থেকে সবচেয়ে বেশি পড়বেন। তারপরে ওখানেও আছে সাজেশনটা দিব। ব্যতিক্রম সবগুলোর জন্য ব্যাপার তো আমাদের দেখা, ব্যতিক্রম বইটা হচ্ছে ভালো হবে। আচ্ছা, ইসলাম ইতিহাসের আমরা কোর্স চালু করব। ঠিক আছে, যুক্ত হয়ে যাবেন, নাম্বারটা দিয়ে দিছি। আর দেখেন এখন যেভাবে হবে, পিলি দিবেন, ভাইবা দিবেন, সুপারিশ, পিলি ভাইবা দিলে সুপারিশ। সুতরাং এমন সুসময় থাকতে যদি একটা চাকরি নিষেধ করে ফেলতে না পারেন, পর আফসোস করবেন। যদি এরকম বলতে থাকেন, ভাবতে থাকেন, খুঁজতে থাকেন, আরো করবে, আরো পরে ভাইবা নেই, দেখা নেই, করে নেই, না একটু টাকা একটু বাঁচায় নেই, আর চিন্তা করে নেই, এরকম করলে সময় নষ্ট হবেই। বরং একটা কিছুতে ধরেন আপনি একটা কোর্স যুক্ত হন, কিনে বলেন তো সবগুলো ক্লাস করা হয় না, করা না হোক, অল্প দিয়ে যে কয়টা ক্লাস করেছেন, যেই কয়টা দিয়ে যতটুকুই আগে থাকেন, কেউ কেউ তো সব করে ফাটিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যতটুকু এগিয়ে যাবেন, মনে রাখবেন সাফল্য আপনার দিকে ততটুকু আগে আসবে। আপনি আপনার দুঃখ দূর করার জন্য যতটা চেষ্টা করবেন, ঠিক সাফল্য কিন্তু মানে আপনি সময়কে যতটা দাম দিবেন, সময় আপনাকে ঠিক ততটা দামি করবে।
ঠিক আছে? তো সুতরাং গেলে সিদ্ধান্ত না, সিদ্ধান্ত এখনই নিয়ে নেন। তাহলে আমাদের হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমাদের কি আছে, 19তম নিবন্ধনে সম্পূর্ণ নতুন ব্যাচ আছে। আগের ব্যাচগুলো তো আছেই, নতুন ব্যাচ কিন্তু চলতেছে। নতুন ব্যাচে ভাই যুক্ত হয়ে যাবেন। অ্যাকাউন্টিং ব্যাপারে আমি সাজেশন দিতে পারবো না। মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো বলেন, আমি সেই সাবজেক্টে সাজেশন দিতে পারবো। সমাজ বিজ্ঞানের বিষয় কিছু বলে, সমাজ বিজ্ঞানের বিষয় শুধু বলবো মতবাদ যেগুলো রয়েছে মতবাদগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? মতবাদগুলো বুঝছেন তো? হ্যাঁ। ম্যানেজমেন্টের কথা বলতে পারবো না, অ্যাকাউন্টিং এর সাবজেক্টগুলো চাই না। তারপরে সমাজকর্ম, সমাজকর্মের শুরুর দিকের অংশগুলো পড়বেন, অর্থাৎ সমাজকর্ম ডেভেলপটা হলো কিভাবে। ওই যে এলিজাবেথের যুগ, দরিদ্র আইন, ঠিক আছে, 5টা পর্বে 5টা কালে 5টা সেগমেন্ট হয়েছে। তারপর সমাজকর্মের যে প্রতিষ্ঠানগুলো সিওসি এসওসি এই সময় অনুপাতে তারা আসবে। সমাজকর্ম আমি পড়াবো এরকম না, আমি আপনাদের ইসলামের ইতিহাসটা, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, এইগুলো নিয়ে আলোচনা করব। তো সুতরাং যুক্ত হয়ে যান। ঠিক আছে? একটা মানে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দারুণ একটা ড্রাইভ দিব এবং একসাথে আমরা সাফল্যের একদম চূড়ায় গিয়ে পৌঁছাবো। ঠিক আছে? তো হ্যাঁ, ইকোনমিক্সের কোর্স থাকবে। তারপর হচ্ছে সুতরাং ভর্তি হয়ে যান। বাংলার জন্য একটু বলবেন, বাংলার জন্য কি বলবো সেটা একটু বলেন। কি বলবো বাংলার জন্য? তো আমি এতক্ষণ পুরো লাইভে দেখিয়েছি। আপনি যদি মিস করে থাকেন আকবার, ঠিক আছে, মিস করে থাকলে আপনি আমাদের লাইভটা আবার শুরু থেকে দেখবেন। আমরা কিন্তু পুরো লাইভ ধরে বাংলার জন্য কি কি করতে হবে, বাংলার জন্য কোন কোন টপিক পড়তে হবে, কোন টপিক কত গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন জায়গা থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসে, কোনগুলোকে খুব আসে না বললেই চলে। যেমন অলংকার, ছন্দ, বিধান, তত্ত্ব, পিলিতে খুব কম আসে, খুব কম আসে। রিটেনও এগুলো আসে না, খুব কম আসে। কিন্তু আমাদের কোর্সে কিন্তু এইগুলো পড়াবো। ঠিক আছে? কারণ প্রিপারেশন আমরা ঘাটতি রাখবো না। এবং এই ছন্দের জন্য আমাদের যে নোটটা তৈরি করা হয়েছে এর থেকে দারুণ নোট আপনি দেখেনি নেই। ওকে? যারা পুরাতন আছেন তারা তো জানেন। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যেটা বলি, রাষ্ট্রবিজ্ঞান সিট মনে কিছুটা কম থাকে। তারপর রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একদম ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট, ইতিহাসটা বেশি করে পড়বেন। রাষ্ট্রবিজ্ঞান পড়লে মনে করবেন এটা রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন নাকি ইতিহাস পড়তে বোঝা যাচ্ছে না। ওই হচ্ছে ঘুরে ফিরে কিসের কার ইতিহাস, ওই পরিণতির ইতিহাস, তারপর আমাদের ওই যে ব্রিটিশ আমলের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, সেগুলি ঘুরে ফিরে আসে। তো বললাম না, সমাজকর্মে বলেছি, সমাজকর্ম নিয়ে হচ্ছে ওই সমাজকর্ম একদম প্রথম পর্বটা, অর্থাৎ সমাজকর্মের যে বিকাশ, যে 2টা সংগঠন ইংল্যান্ডে হইলো, তারপর হচ্ছে আমেরিকায় হইলো, তারপর হচ্ছে 2 সংগঠন কিভাবে গেছে, কিভাবে দরিদ্র আইন থেকে আস্তে আস্তে ভিক্ষুক সমাজকে, ভিক্ষুকদেরকে পুনর্বাসিত করতে গিয়ে কিভাবে করে একটা সমাজকর্মের সৃষ্টি হয়ে গেল। এবং সমাজকর্মটা যে এটা আলাদা একটা সাবজেক্টের উপর, এটা একটা বৃত্তি না বরং প্রফেশনালের উপর নিল, এই জিনিসগুলি হচ্ছে বেশি করে পড়বেন। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমি একটু বলবো না, অনেক অনেক বলবো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একেবারে আমার তৈরি করা সাজেশন আছে, নোট করা আছে, থেকে কোন সালে কত প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নগুলো পড়লে একেবারে কমন। আমরা এরকম লেখা থাকবে 99, এরকম 95 না 90ও না, 99 এরকম করে লেখা থাকবে। ঠিক আছে? টপিক পড়াবো, বলবো যে এই যে খোলাফাত রাশিদ থেকে এই 8টা কোশ্চেন পড়তে পারলে 8টা কোশ্চেন থেকে আসবে। এখানে যে খোলাফাত রাশিদ থেকে আমি যে সাজেশন দিয়ে দিব আর দুনিয়ার কেউ দিতে পারেন এমন না, এটা দুনিয়ার অনেকে দিতে পারে সাজেশন, এটা সবাই জানে। আপনিও চাইলে সাজেশন আনতে পারবেন যদি একটু আপনার এই সময় অভিজ্ঞতা থাকে। আলহামদুলিল্লাহ, ইসলামী ইতিহাস আমি প্রায় 3-4 বছর পড়াচ্ছি, সেই আলোকে আমার এই অভিজ্ঞতাটা আছে এবং দেখলে বুঝতে পারি কোন কোন টপিক প্রশ্নগুলো আসবে। তবে প্রশ্ন যে এত কমন, তারপরও কেন সবার চান্স হয় না? চান্স হয় না হচ্ছে প্রশ্নের যে পড়ার যে টপিকটার যে গভীরতা, টপিকটা কেমন করে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে, এইগুলো আসলে কম বুঝে। এই জন্যই মূলত এই সমস্যাটা হয় যে আমি টপিকটা জানি, আমি যেমন জানি, এই সাজেশন আমি যেমন পেয়েছি, আমার সাথে যারা এরকম সমাজকর্মে ইসলামের ইতিহাসে পরীক্ষা দিবে সবাই পেয়েছে, তাহলে আমাকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এক্সট্রাঅর্ডিনারি হতে গেলে আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে কি কি বেশি পড়তে হবে, কোন ভাবে সাজিয়ে লিখতে হবে, পয়েন্টগুলো কিভাবে বোল্ড আউট করব, কয়টা পয়েন্ট দিব, কিংবা হচ্ছে এই যে মিরাজের ঘটনায় কিংবা হচ্ছে হিজরতের ঘটনায় কোন পয়েন্টগুলো কাগে দিলে পরে খুব বেশি শিক্ষক আমি অ্যাট্রাকটিভ করতে পারবো, মিরাজের কারণগুলো আমি কি কি উল্লেখ করলে হিজরতের কারণগুলো কি কি উল্লেখ করতে হবে। ঠিক আছে? এইগুলো হচ্ছে পড়ার বিষয়। ইসলাম শিক্ষা সম্পর্কে বললে, ইসলাম শিক্ষার
যে শরীয়তের ব্যাপারগুলো আছে, বুঝছো তো? শরীয়তের ব্যাপারগুলো কি, বিশেষ করে দেখবেন হাদিসে প্যাচগুলো লাগে, মতন কি, তারপর হচ্ছে রাবি কে, এরপর হচ্ছে এই মশুর হাদিস কি, এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস, কিয়াসের জন্য শর্তগুলো কি কি, ইজমার জন্য কি কি লাগবে, এরপর হচ্ছে মুসলিম মনীষী যে ব্যক্তিগুলো রয়েছে সবার নাম দেখেন প্যাচ লাগে, সবার নাম, তা সবার আসল নাম হচ্ছে মোহাম্মদ, এতগুলো মোহাম্মদ সমস্যা হয়, কে আগে কে পরে এটা সমস্যা হয়, এগুলো মনে রাখার সুন্দর সিস্টেম রয়েছে। আপনি জানেন হাদিস কিন্তু ইমাম বুখারী লিখেছেন এবং তার জন্ম কিন্তু অনেক পরে, এবং এদিকে এই 95-তে জন্ম নিয়েছে হচ্ছে এই ইমাম আবু হানিফা, তার জন্ম কিন্তু আগে। এই যেরকম করে আগে আর পরে এইটা ব্যাখ্যা দিয়েই আপনি সালও বের করে ফেলতে পারবেন। খেলাফতের খলিফা রাশেদা কে কখন খলিফা হয়েছে এটা মন রাখাটা খুব সহজ। খুব কিভাবে আপনি দেখবেন যে কে কত বছর রাজত্ব করেছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো আর কি বলবো, আচ্ছা অনেক কিছু লিখতে পারবেন, হ্যাঁ ঠিক আছে, তো অনেক কিছু লিখতে পারবো। আমি কৌশল তার কি বলবো, কৌশল তো সব কোর্সের মধ্যে বলবো, শুধু কোর্সে আগে যুক্ত হন, কোর্সে যুক্ত আমাদের সাথে থেকে তারপর হচ্ছে এই সুবিধাগুলো নেন, উপকারগুলো নেন, ঠিক আছে? সুতরাং একদম সম্পূর্ণ নতুন ব্যাচ কিন্তু আছে আমাদের, আছে সম্পূর্ণ 19তম নিবন্ধনের একদম নতুন ব্যাচ। নতুন ব্যাচে এই যে এই ব্যাচ আছে, আপনারা শুধু এই নাম্বারটা সংগ্রহ করে নেন, এই নাম্বারে এই মুহূর্তে একবারে সাইদুল স্যার লেখে, সাইদুল স্যার অফিস লেখে সেভ করে রাখেন, যোগাযোগ করেন, 1 কোটি টাকা পাঠিয়ে এই মুহূর্তে কি করেন, কোর্সের সাথে যুক্ত হয়ে যান। 1199 টাকা, 1199। আর যেটা যারা কোর্সে যুক্ত আছেন তারা হচ্ছে ইংলিশ এই কোর্সটাকে নিয়ে নেন, কারণ লাইফ থাকতে থাকতেই এই শুরু টাস্তারা করেন না। ইসলাম ইতিহাসে সাজেশন চাই, হ্যাঁ সাজেশন চান, পড়তে চান, কৌশল চান, নোট চান, পিডিএফ চান, যা কিছু চান ভাই, সেটা দিতে গেলে আমরা দিব কিভাবে? আপনি চাইলেন, আমরা তো দিতে আগ্রহী, দেওয়ার জন্যই, সেই আমার কাছে রেখে আমাদের লাভ নেই, আপনাদের দিয়ে দিতে পারলে আমাদের লাভ। তো সেই লাভটা নেওয়ার জন্য তো আপনাকে কি করতে হবে ভাই, লাইভে যুক্ত হইতে হবে। সুতরাং এই নাম্বারে আপনি বিকাশ অথবা নগদ করে জাস্ট এই নাম্বারে কি করেন, একটা স্ক্রিনশট পাঠিয়ে দেন, আর আপনি কিছু করতে হবে না। আর বাকি সব প্রসেস আমাদের। পরীক্ষা কিভাবে দিবেন, তারপর হচ্ছে আর এখানে কি পাচ্ছেন, এইখানে ভর্তি হলে কি পাচ্ছেন, ভর্তি হলে 100+ ক্লাস লাইভ, আর পুরাতন যে রেকর্ড গুলো আছে সেগুলো তো থাকবেই, ঠিক আছে? পুরাতন রেকর্ড আপনি করলে করবেন, না করলে নেই, কিন্তু লাইভ 100 তো থাকবেই। এরপরে থাকবে হচ্ছে 100+ এক্সাম, ওকে? যতগুলো ক্লাস থাকবে ততগুলো পিডিএফ পাবেন, বুঝতে পেরেছি? তো পিডিএফ থাকবে, নোট থাকবে, বেশি থাকতে পারে। সোশ্যালজি কিছু বলেছে, সোশ্যালজি গুলোর মধ্যে হচ্ছে মতবাদগুলো বেশি করে পড়বেন। বিচ্যুতি কি, অপরাধ কি, অপরাধ আর বিচ্যুতির মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? হ্যাঁ, লাইভ চলাকালীন হলেই 1199 টাকা। আর আমরা যাক আমাদের একেবারে সময় শেষ হয়ে আসছে, আমার লাইফটা এখনই শেষ করে দিব, আপনাদের হাতে একেবারে সময় কম। যদি 1199 টাকা আমাদের ফুল কোর্সে যুক্ত হতে চান, তাহলে এটার জন্য আর সময় দেওয়া যাচ্ছে না। আমরা অনেক দারুণ একটা গুরুত্বপূর্ণ ক্লাস করে ফেলেছি, করানো হয়েও গেছে। তো একেবারে নামাজের সময় প্রায় আসন্ন, সুতরাং আর মিস করবেন না। 1199 টাকায় আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যান, লাইভে যুক্ত হয়ে যান। আর যুক্ত হওয়ার মধ্যেই একটু ডান লিখে কমেন্ট করবেন। ওকে, এখানে কি লিখছেন, আলম রোজি শিকদার কোর্সে ভর্তি আছেন, ঠিক আছে? যদি এটা কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে এই ইংলিশ কোর্সটাও নিয়ে রাখেন। এই ইংলিশ কোর্সে আপনি 70+ পূর্বের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। নতুন করে 70টা যে লাইভ হবে সেটা তো পাচ্ছেনই, এটার জন্য তো ভর্তি হবেন। আর এই রমজান উপলক্ষে যে বিশেষ অফারটা চলতেছে সেটা হচ্ছে এই 70টা কি ক্লাস আপনি পরবর্তী যে ক্লাস হবে, পরবর্তী যে কোর্স হবে সেই কোর্সে আপনি অটো এন্ট্রি পেয়ে যাবেন, বা পরবর্তী কোর্সের ক্লাসও স্যার এই পেজ দিয়ে নিবে, এই গ্রুপ দিয়ে নিবে। যেহেতু এই গ্রুপ দিয়ে নিবে তাহলে আপনি এই গ্রুপে এটা কি হয়ে যেতে পারে, এমনি করেই কি বলবো যুক্ত হয়ে যাওয়ার সুযোগটা পাচ্ছেন, মানে এটাতে যেহেতু নিবে, সুতরাং পরবর্তী যে কোর্স আসবে সেই কোর্সের ক্লাসগুলো আপনি ফ্রিতেই করে ফেলতে পারবেন। তাহলে কি বলবো, অল্প একটা সময় সদ্ব্যবহার করতে হয়, ঠিক আছে? সময় না কাটিলে বাস, পাকলে করবে ঠাস ঠাস। সময়ের 1 ফোর, অসময় 10 ফোর। সময়ের মতো সময় কাজটা করতে না পারলে অসময়ের আপনার খরচ অনেক বেশি বাড়বে। স্যার মন থেকে টিচার হতে চাই, হ্যাঁ টিচার হতে চাইলে আপনাকেও
সেই ধরনের দক্ষ অভিজ্ঞ আমাদের এখানে যে টিচার যারা রয়েছে, কেউ 19 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, এরকম দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন। তাহলে এরকম অভিজ্ঞতা সম্পন্ন টিচারদের আন্ডারে থাকলে আপনি যখন টিচার হবেন, আপনি ওই কৌশলগুলো জানবেন, আপনার স্টুডেন্টের সামনে যখন উপস্থাপন করবেন তখন তাদেরকেও আপনি ইমপ্রেস করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, যদি এরকম 20, 40, 50 কিছু কম থাকে কোনো সমস্যা নেই, কিন্তু অফারটা তো আর থাকবে না, বা টাকাও তো কম থাকতে পারে। তো আজকে কিন্তু আমরা কাউকে হতাশ করবো না, কাউকে আজকে হতাশ করতে চাচ্ছি না, সবাইকেই নিয়ে নিতে চাচ্ছি। সুতরাং এখনই টাকা পাঠিয়ে কি করে দেন, স্ক্রিনশট পাঠিয়ে দেন, নগদ বিকাশে টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেন। হ্যাঁ, সোসাইলজি, সমাজবিজ্ঞান, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, এইগুলোর আলাদা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? প্রতিটা সাবজেক্টে আলাদা থেকে ক্লাস নেওয়া হবে, আলাদা হয়তো গ্রুপও থাকবে। কি তানহিয়া আক্তার, তান্না, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাক, আমরা কিন্তু আজকে কাউ খরচ করতে যাচ্ছি না। আর যদি আপনার 700, 800, 1000 যাই থাকুক পাঠিয়ে দেন। বাকি যদি কিছুটা কমতি থাকে সেটা নিশ্চয়ই পরে আপনার সাথে যোগাযোগ করা হবে, বা পরবর্তীতেও সেটা দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু এই 3000 টাকার কোর্স, এই 3000 টাকার এই সার্ভিস, এই 1199 টাকার এই সুযোগটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে? বুঝতে পারলাম। এখানে কে আছে? রুমানা আক্তার সেন্ড মানি ডান করেছেন, মাশাআল্লাহ। রুমানার মতন এরকম কারা কারা আছেন তারা একটু ডান লিখে দিবেন। তাহিয়া আক্তার তানহা, এটা নামটা মনে হয় কমন কমন লাগতেছে, আগে ক্লাস বোধহয় করেছিলেন, এরকম এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করেন। আমাদের সাথে আমাদের এই কোর্সে থেকে আপনি উপকারী স্যার রিপ্লাই দেয় না, রিপ্লাই আপনি আমাদের এখন এই যে অনেকে ভর্তি হচ্ছে, তো কারণ অফারটা তো থাকতেছে না, আর এই তো কয়েক মিনিট, তো এই জন্য অনেকে ভর্তি হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তবে খুব বেশি অপেক্ষা না, আপনি অপেক্ষা করবেন 10 থেকে 15 মিনিট। ঠিক আছে? 10 থেকে 15 মিনিট না হলে তাহলে হচ্ছে কি করবেন, ফোন দিবেন, কথা বলবেন। ঠিক আছে? তাহলে তাহলে এই যে সর্বশেষ আবার বলে দিচ্ছি, 19তম নিবন্ধন ফুল জেনারেল ফুল কোর্স, কি জেনারেল ফুল কোর্স, 3000 টাকার কোর্স, লাইভে ভর্তি হলে পাচ্ছেন 1199 টাকা। একেবারে নতুন ব্যাচ, কত নতুন ব্যাচ, সেন্ড লিখে দিয়েই একটা ডান লিখে দেন, লাস্ট 3টা ডিজিট পাঠিয়ে দিবেন। 100টা ক্লাস, 100টা এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে, আর ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে। 100 প্লাস কি পাবেন, পিডিএফও পাবেন, সেটাও বলে রাখলাম। ঠিক আছে? কোনো পিডিএফ আমাদের রাখা হবে না, যা করব যা দিব সেই পিডিএফ গুলো দিয়ে দিব। আচ্ছা, সংসার করে, হ্যাঁ, এটা খুব আসলে খুব কঠিন হয়ে যায়। এই জন্য এই এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটু গবেষণা করা, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোনটা ভালো করে পড়তে হবে, কিংবা যে পড়াটা আছে সেটাকে কোন কৌশলে পড়লে আয়ত্ত আনা যায় সেগুলো করতে হবে। তো দেখেন, এইগুলো করে আপনার সংসার করে আপনার এই গবেষণাগুলো করার সময় হয় না। আবার আমরা আমাদের সংসার চালানোর জন্য আমাদের আবার এই গবেষণাগুলো করতে হয়। তো মিলিয়ে এই অ্যাকাউন্টের সার্ভিসগুলো নিয়েই তো আমরা সবাই এগিয়ে যেতে পারি, ঠিক না? তো এই জন্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এই অফার ভর্তি হলেই টাকাকালীন কি এই জাস্ট এই নাম্বারটা সেভ করে রাখেন আপনার মোবাইলে। এই নাম্বারটা সাইদুল স্যার অফিস লিখে সেভ করে রাখেন। অনেক সময় অনেক কাজে, কোর্সের কাজে, পরীক্ষার কাজে, এক্সামের কাজে, এক্সাম ব্যাচের কাছে, অনেকগুলোর জন্য আপনার দরকার হবে। এবং যে হঠাৎ করে যদি আপনি ইংলিশ কোর্স লাগে, যে আচ্ছা সাইদুল স্যারের থেকে ইংলিশ সহজ করে আর কে আলোচনা করবে, সুতরাং সেটার জন্য অনেকভাবে কাজে লাগবে। নতুন ব্যাচ ক্লাস কবে থেকে শুরু হবে? পুরাতন ব্যাচ চলছে আপনার, পুরাতন আপনি যুক্ত হয়ে যাওয়ার কারণে পুরাতন যারা তাদের সাথে ক্লাস তো করতে পারবেন। নতুন ব্যাচ আছে, সে নতুন ব্যাচের সাথে ক্লাস করবে, নতুন ব্যাচ যখন আসবে তখন সেগুলো, অর্থাৎ পুরাতন ব্যাচের কোর্স ক্লাসগুলো এখন আপনার জন্য হচ্ছে বোনাস, আর নতুন ব্যাচের ক্লাস তো করতে পারবেনি। ঠিক আছে? তো সুতরাং যুক্ত হয়ে গেলেই কি উপকৃত হবেন। যার শুধু শেয়ার ডান লেখে, স্যার আমি পেড ব্যাচে আছি। ওকে ফাতেমা আক্তার, হ্যাঁ বোন, অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাকে। এরকম আরো পেড ব্যাচ আছে কারা কারা, তারা একটু কমেন্ট করেন। আর যারা ভর্তি সংক্রান্ত আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করেন। হ্যাঁ জানি আসলে কতজনের যে কত কান্না, ক্লাস, সংসার, কেউ হচ্ছে ব্যবসা, কেউ হচ্ছে এই হয়তো সংসার হয়নি কিন্তু পরিবারটাকে চালাতে হচ্ছে, আবার একটা জবের চিন্তাটাও করতে হচ্ছে। সেও চায় যে এরকম অভিজ্ঞ শিক্ষকরা যদি তাকে একটা গাইডলাইন দিয়ে
তাকে একটা ভালো সার্ভিস দিয়ে যদি একটা সুন্দর চাকরি নিশ্চিত করাতে পারতো। তো সেইগুলো নিয়েই কিন্তু আমরা হাজির হয়েছি, সেইগুলো নিয়েই, কার্যক্রমগুলো নিয়েই আমাদের এই সমস্ত আয়োজন। ঠিক আছে? তো এই আয়োজন থেকে আপনারা বিয়োজন হয়েন না, বরং হন সংযোজন। কে আচ্ছা, এখানে সিদ্দিক হোসেন, আপনি জাস্ট ডান লেখেন, পেমেন্ট ডান লেখেন, আমরা রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই দিব। হুম, এই যে দেখেন দেখেন রিপ্লাই কিন্তু আসছে, স্যার রিপ্লাই দিয়ে দিছে। ভর্তি হয়ে ডান লিখে কোনো কমপ্লেন থাকলে জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে একটা কল দেন। আচ্ছা, তো শেষ পর্যন্ত বলবো, যত আছে কান্না আর না আর না। ঠিক আছে? এই বেকারত্ব নিয়ে, বেকারত্ব হিসাবে যত কান্না দুঃখ আছে সেটা আর হবে না। এবার আমরা চাই হচ্ছে কি একটা সঠিক স্ট্র্যাটেজিক কোর্সে যুক্ত হয়ে, ভর্তি হয়ে আমরা আমাদের এই ওই যে যেটা বললাম যে কান্না আর না আর না, সেই কান্নাকে দূর করতে, সফল হতে, জয়ী হতে, সবাইকে দেখিয়ে দিতে। তা সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।